নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, একেবারে তলানিতে সম্পর্ক। এটাই হয়, আওয়ামী লীগ যখন সরকারে থাকে না তখন ভারত বিরোধী শক্তি মাথা চাড়া দেয় বাংলাদেশে। আর এখন তো পাকিস্তানের এন্ট্রি হচ্ছে, আর এর মাঝেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কার্যত বাংলাদেশকে এবার শিক্ষা দেওয়ার পথেই হাঁটছে ভারত। একটা বড় সিদ্ধান্ত হয়ে গেছে, বাংলাদেশকে এবার শিক্ষা দেওয়া হবে এবং সামরিকভাবেই শিক্ষা দেওয়া হবে। সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন অজিত দোভাল, নরেন্দ্র মোদিরা। তবে এখনো সরকারি কোনো ঘোষণা হয়নি। এই ধরনের ঘোষণা দিয়ে তো আর রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি হঠাৎ একটা অতর্কিত পাকিস্তানের উপরে একটা স্ট্রাইক হয়ে গেল। তারপর পাকিস্তান কার্যত ভারতের কাছে প্রাণ ভিক্ষা করেছে, কার্যত ভারতের কাছে সারেন্ডার করেছে, বলেছে এবার যুদ্ধবিরতি নিতে। বাংলাদেশের ক্ষেত্রেও কি এরকম হতে চলেছে? একটা বড় আপডেট হয়েছে, গোটা সীমান্তে, বাংলাদেশ সীমান্তে রেডিও সাইলেন্স শুরু হয়ে গেছে। রেডিও সাইলেন্সটা কি আপনারা হয়তো জানতে চাইতেই পারেন, যারা এই রেডিও সাইলেন্সের অর্থ বোঝেন না। সহজ বাংলায় বলে দিই, সীমান্তে যখন সেনাবাহিনী থাকে, বিএসএফ থাকে, তখন তারা রেডিও সিগন্যালের মাধ্যমে কথা বলে। কিভাবে কথা বলে? যারা ওখানে সীমান্তে পাহারা দেন তারা ওয়াকি টকি যন্ত্রে কথা বলেন, একে অপরের সঙ্গে কথা বলেন। তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়, সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলা হয়। এবার যেটা হচ্ছে, কমপ্লিট গোটা বাংলাদেশ সীমান্তে একেবারে রেডিও ফ্রিকোয়েন্সি নেই। কিভাবে কথা বলছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা আমরা জানি না। শুধুমাত্র ওয়াকি টাকি নয়, সীমান্তে কথা হয় স্যাটেলাইট ফোনের মাধ্যমেও। স্যাটেলাইট ফোন সেনাবাহিনী নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা তাদের হচ্ছে মাধ্যম। তারা মোবাইলে কথা বলেন না। মোবাইলে ইক্কা দুক্কা কথা হতে পারে পরিবারের সঙ্গে, বিএসএফের যারা নিচু তলায় গার্ড দেন, কিন্তু যারা উঁচু তলার অফিসাররা রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, তারা তো এভাবেই কথা বলেন। পরিবারের সঙ্গেও সেনাবাহিনী তো এভাবেই কথা বলে সীমান্তে। কিন্তু এখন পিন ড্রপ সাইলেন্স চলছে, রেডিও ফ্রিকোয়েন্সিতে কথা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রেডিও সাইলেন্স। এই রেডিও সাইলেন্স কখন হয়? 71-এর মুক্তিযুদ্ধের সময় রেডিও সাইলেন্স হয়েছিল, 65-62 যুদ্ধের সময় রেডিও সাইলেন্স হয়েছিল। রেডিও সাইলেন্স একটা বড় বিপদ সংকেত। একটা বড় ঝড় আসছে, তার আগের এই পূর্বানুমান, আগের সংকেত হচ্ছে এই রেডিও সাইলেন্স। অর্থাৎ ভারত কোনো বড় পরিকল্পনা নিচ্ছে, কোনো একটা বড় পরিকল্পনা, যেই পরিকল্পনা বাংলাদেশের কাছে সহজেই অনুমেয়। আমরা ভাবতেও পারছি না বাংলাদেশের সঙ্গে এবার হয়তো কি হতে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন, ভারতের এটা সিদ্ধান্ত নয়, ভারতের এটা ডক্ট্রিন নয় যে প্রথমে ভারত কারো উপরে কোনো ধরনের আঘাত করবে। কিন্তু ভারতের উপর একের পর একের আঘাত হয়েই চলেছে। আমরা দেখেছি বাংলাদেশ ঢাকায় কিভাবে একটা আন্দোলন করেছে, সেখানে ভিসা সেন্টারের উপরে, সেখানে ভারতের যে দূতাবাস রয়েছে সেখানে কিভাবে একটা উগ্র জনতা সেখানে আন্দোলন করেছে। এরপর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তারপর ভারত সিদ্ধান্ত নিয়েছে, চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। সেই চরম সিদ্ধান্তটা কি? চরম সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের তরফ থেকে কোনো যদি এবার কিছু করা হয়, কোনো যদি উগ্র সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ওভার্ট কিংবা কোভার্ট অপারেশনের পথে হাঁটতে চলেছে ভারত। কোভার্ট এবং ওভার্ট অপারেশন কি? এই হাদির ঘটনাটা দেখলেন না? হাদিকে তো তারাই যা করার করেছে, এর মধ্যে তো ভারতের কোনো রেল নেই বলেই ভারত সরকার দাবি করছে। নিন্দুকেরা বলেন যে পাকিস্তানে যেভাবে মাঝে মধ্যেই ভারত বিরোধী ব্যক্তিরা হঠাৎ করেই আল্লাহ কো প্যারা হয়ে যায়, জান্নাতি হুরেদের কাছে চলে যায়, হাদির সঙ্গেও সেরকমই ঘটনা ঘটেছে। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়েছে তাদের কোনো রোল নেই। এবার রোল আছে না না আছে সেটা তো এই মুহূর্তে জানা যাবে না। তবে আমরা বিশ্বাস করি ভারতের এই সমস্ত ছুটকো ছাটকাদের বিষয়ে ভাবার কোনো সময় নেই। তবে অনেকে বলেন যে হতেই পারে। এই ধরনের অপারেশনগুলোকে বলা হয় কোভার্ট অপারেশন। হঠাৎ হঠাৎ যে কোনো ব্যক্তি টপকে যায়। এবং ওভার্ট অপারেশন কি? মাঝে মধ্যে দেখবেন মিয়ানমারে ভারতীয় সেনা ঢুকে পড়ে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়। এবার বাংলাদেশেও শোনা যাচ্ছে সীমান্তে সেরকম অনেক ঘাঁটি গজিয়ে উঠেছে। ভারতের কাছে স্পষ্ট ইনফরমেশন আছে। অজিত দোভাল ভারতবর্ষে এই যে পূর্ব প্রান্তে, বিশেষ করে বাংলাদেশে একের পর এক সফর করেছেন।
বিশেষ করে বাংলাদেশে শোনা যাচ্ছে বিগত 2 বছরের মধ্যে 5 থেকে 7 বার, কতবার এসেছেন তার কোনো ইয়ত্তা নেই, তবে নিদেন পক্ষে 5 বার, সর্বোচ্চ 7 বার কিংবা তারও বেশি তিনি এসে থাকতে পারেন। তবে 5 বার তো তিনি এসেছেনই। তিনি তো এখানে গাবজাল দিতে আসেননি। অনেকে বলেন যে এখানকার ঘাঁটিফাঁটি দেখার জন্য তিনি এসেছিলেন। বাংলার মধ্যেই যে সমস্ত অ্যাক্টিভিটি শুরু হয়েছে জামাতিদের, সেটাকে ট্র্যাক করার জন্য তিনি এসেছেন। আসলে অজিত দোভাল মাপের লোকেদের এইখানে যে ঘাঁটি গুজিয়ে উঠছে সেটাকে ট্র্যাক করার দরকার পড়ে না। তাদের যে নিচু তলার আইবি অফিসাররা রয়েছেন, এনআইএ অফিসাররা রয়েছেন, তারাই যথেষ্ট দক্ষ এসব ব্যাপারে দেখভাল করার জন্য। অজিত দোভাল আসলে এসেছিলেন সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, ভবিষ্যতের রুট ম্যাপ দিতে। সেই রুট ম্যাপের কোনো বর্ধিত অংশই কি এবার আমরা দেখতে চলেছি? বলা যায় না, যে কোনো সময় সে কোনো ধরনের ঘটনা হতেই পারে। বিশেষ করে লালমনিরহাটে যেভাবে তারা চেষ্টা করেছে তাদের আর্মি উইংকে এক্সপ্যান্ড করার, যেভাবে তারা চেষ্টা করেছে একটা নতুন একটা রানওয়ে তৈরি করার এবং ভারতের চিকেন নেকের উপর প্রেশার বাড়ানোর জন্য, সেরকমই ভারত প্রথম থেকেই আপনাদের মনে হবে আসামে একটি ঘাঁটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গে আরেকটি ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি বাড়ানো হয়েছে, প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো ইঙ্গিত নয় বাংলাদেশের জন্য। প্রচুর সেনাবাহিনী এখানে মুভ করা হচ্ছে খুব চুপি সারে, কোনো আওয়াজ না করে। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বেশ কয়েকটা সেনার ট্রাক কলকাতার মধ্যে। আমি লোকেশন বলবো না, কারণ আর্মির লোকেশন বলাটা ভারতের নিরাপত্তার স্বার্থে ঠিক নয়। তো আমি দেখলাম ভারতের এই যে পূর্ব প্রান্তে যেখানে আমরা থাকি, কলকাতার বেশ কয়েকটা জায়গায় আর্মি মুভমেন্ট হচ্ছিল। তখন থেকেই আমার মনে সন্দেহ দানা বাঁধছিল যে এরকম মুভমেন্ট হচ্ছে কেন, এবং প্রত্যেকটা গাড়ি খুব ঢাকা। আমাদের কলকাতায় আর্মির দফতর রয়েছে, আমাদের এই উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা ঘাঁটি রয়েছে। সেই সমস্ত ঘাঁটিতে মাঝে মধ্যেই সেনাবাহিনী এদিক ওদিক যায়, কিন্তু সেনাবাহিনী যখন এদিক ওদিক যায় আমরা দেখি খোলা গাড়িতেই যায় শহরের মধ্যে। কিন্তু যে কটা গাড়ি, আমি আবারও বলছি লোকেশন বলছি না, কিন্তু যে কটা গাড়ি সেনাবাহিনীর মুভ করলো সবটা ঢাকা ছিল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কারো কাছে খবর নেই। নির্দিষ্ট লক্ষ্যেই কোথাও না কোথাও যাচ্ছে। সেই নির্দিষ্ট লক্ষ্যে একেবারে স্পষ্টভাবে বলা যায় যে গোটা চিকেন নেক শুধু নয়, গোটা শিলিগুড়ি করিডোর শুধু নয়, বাংলাদেশের চারিদিকে সেনাবাহিনী মজুত করা হচ্ছে। এবং যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের তরফ থেকেই যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করা হয়, যার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে, সেই ধরনের মিস অ্যাডভেঞ্চার হলে কিন্তু ভারত তার পাল্টা জবাব দেবে। এবং রেডিও সাইলেন্স তারই ইঙ্গিত। রেডিও সাইলেন্স মানে ভারতবর্ষ নিজের একেবারে শক্তিটা মজবুত করছে, বাংলাদেশের কোমরের মাপ নিচ্ছে। এবং সেটা আপনি বুঝবেন কি করে? সম্প্রতি আপনাদের মনে থাকবে বাংলাদেশ ইতিমধ্যেই যে ধরনের মিসঅ্যাডভেঞ্চার শুরু করেছে, তারপর ভারত ওখানে শক্তি বাড়াচ্ছে, ড্রোন বাড়ানো হচ্ছে, মিসাইল সেট আপ তৈরি করা হচ্ছে। কোথায় কত সে বিষয়ে ব্যাখ্যায় না গিয়ে স্পষ্টভাবে বলি, ভারতের শক্তি বাংলাদেশ সীমান্তে দ্বিগুণ করা হয়েছে। শুধু বিএসএফ এর উপরে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়নি। বিএসএফ হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যাদের হাতে শুধুমাত্র বন্দুক থাকে, আর তাদের আউটপোস্টে আর একটু ছোটোখাটো গোলা বারুদ টাইপের সরঞ্জাম থাকে। কিন্তু বড় বড় আর্টিলারি সাধারণত বাংলাদেশমুখী থাকে না। বড় বড় গানস, ক্যাননস, এগুলো বাংলাদেশমুখী থাকে না। কিন্তু সেটার প্রয়োজন মনে করছে ভারত, সেগুলো কিন্তু ধীরে ধীরে মোতায়েন করা হয়েছে। আর্মির এক রিটায়ার্ড অফিসার, তাদের তো লিঙ্ক থাকে সেনাবাহিনীর মধ্যে, তারা বলছিলেন যে ভারত সেখানে কিন্তু নিজেদের প্রেজেন্স বৃদ্ধি করেছে, শক্তি বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই ভারত 2000 কোটি টাকার একটা ড্রোন ড্রিল করেছে। এই ড্রোনের যে ডিলটা আছে 2000 কোটি টাকায়, তাতে শোনা যাচ্ছে মোর দেন 185 ড্রোন কেনা হবে। এই যে ড্রোন ডিলটা হয়েছে, এটা কেন এমনি এমনি আপনাদের মনে হয়? ভারত মার্ক 2, তেজস মার্ক 2 দ্রুত চাইছে, তেজস মার্ক 1A রেডি হচ্ছে। এছাড়াও যুদ্ধাস্ত্র কেনা হচ্ছে, বহু যুদ্ধাস্ত্র, নাইট ভিশন গগলস থেকে শুরু করে অনেক কিছু কেনা হচ্ছে। ছোটোখাটো ভারত স্বনির্ভর ড্রোন তৈরি করছে। আত্মনির্ভর ভারতের আন্ডারে বেশ কয়েকটা ছোট ছোট সার্ভিলেন্স ড্রোন যেটা বাংলাদেশমুখী করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতিটা এরকম কেন তৈরি হলো? পরিস্থিতি তৈরি হলো কারণ বাংলাদেশে পাকিস্তানের ইনভলভমেন্ট বাড়ছে। বাংলাদেশে পর আপনারা হাদির মৃত্যুর ঘটনার পর থেকেই দেখছেন যেভাবে দীপু দাসের সঙ্গে অমানবিক আচরণ করা হলো, যেভাবে দীপু দাস মারা গেল, যেভাবে তার
মৃত দেহের সঙ্গে অনৈতিক কাজ করা হলো, একটা দেহ জ্বলে গেল, সবাই ভিডিও তুলল। এইটার পরে ভারতবর্ষেও চরম ক্ষোভ দানা বেঁধেছে। বাংলাদেশে যে দূতাবাস রয়েছে, দিল্লির দূতাবাস, সেখানে আপনারা দেখেছেন হিন্দুরা কিভাবে তাদের ক্ষোভ দেখিয়েছে। এই ক্ষোভ দেখানোর প্রয়োজন ছিল। হিন্দুদের মনে করা হচ্ছিল এরা ঘুমন্ত বাঘ, এরা কিছু করবে না, যা খুশি করে যাও, বাঘ নিজের মতন ঘুমিয়েই থাকবে। কিন্তু হিন্দুরাও যে জাগছে দেখা যাচ্ছে। সেখানে ভিএইচপির নির্দেশে, ভিএইচপির নেতৃত্বে একটা বিশাল জমায়েত সংগঠিত হয়েছিল, কিন্তু সকলেই তো ভিএইচপির সদস্য নন। যারা মনে করছেন হিন্দু হিন্দু ভাই ভাই, যারা মনে করছেন ওপারে হিন্দুর রক্ত ঝরলেও আমাদেরও দুঃখিত হওয়ার কারণ আছে, যারা মনে করছেন যে বাংলাদেশে তো যারা আছে তারা তো অত্যাচার করছেই হিন্দুদের উপরে, কিন্তু আরও বাংলাদেশি ভারতের মধ্যে ঢুকে পড়ছে, আগামী দিনে এরা আমাদের জন্য বড় বিপদ হতে যাচ্ছে, তারা ওখানে সামিল হয়েছিলেন। একই অবস্থা হয়েছিল কলকাতাতেও। কলকাতায় আমরা কী দৃশ্য দেখলাম একমাত্র আপনারা জানেন কি? একটা আপনাদেরকে হিন্ট দিই, একটা বড় প্রেক্ষাপট আপনাদেরকে বলি। সেটা হচ্ছে বাংলাদেশ দিল্লির ভিসা সেন্টার বন্ধ করেছে, ত্রিপুরার আগরতলার ভিসা সেন্টার বন্ধ করেছে, কলকাতার করেনি। দিল্লি তো রাজধানী, দিল্লিতেই তো রাখার কথা। আগরতলাতেও বাঙালিরা থাকে, পশ্চিমবঙ্গে অবশ্যই বাঙালিরা থাকে, বাংলাদেশিরাও থাকে, এখান থেকেই তারা যাতায়াত করে। কিন্তু দিল্লি এবং আগরতলার ভিসা সেন্টার বন্ধ করা হলো, কলকাতার করা হলো না। কেন জানেন? ত্রিপুরায় বিজেপি সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার। কেন্দ্রে যেমন বিজেপি সরকার, দিল্লির রাজ্য সরকারেও বিজেপি সরকার। অর্থাৎ দু জায়গায় যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে আশঙ্কিত হচ্ছে বাংলাদেশ। কিন্তু এখানে তৃণমূল সরকার, তৃণমূল সরকারের যারা পুলিশ, আমরা দেখলাম কালকে সাধুদের উপরে লাঠিচার্জ করতে পিছপা হলো না। বহু সাধু আক্রান্ত হয়েছেন, বহু গেরুয়া বসনধারী আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লিতে পুলিশ সাধারণ মানুষের উপরে এভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেনি। আর কলকাতায় এখানকার পুলিশকে দেখলাম নিরাপত্তার নাম করে ভারতের জনগণকেই পেটালো ভারতের পুলিশ, বাঙালিদেরকেই পেটালো বাংলার পুলিশ। আমরা মাঝে মধ্যে মনে হয় কোথায় বাস করছি? বাংলাদেশে বাস করছি? এভাবে তো হিন্দুদেরকে ওপারে পেটায়, আর এপারেও পুলিশ পেটাচ্ছে নিরাপত্তার নাম করে। পেটানোর প্রয়োজন ছিল? কালকে দেখলাম সাংবাদিকদেরও ধাক্কাধাক্কি করা হচ্ছে, পুলিশ পরে অস্বীকার করছে। আমরা বুঝতে পারছি না যে বাংলার পুলিশ এমন আচরণ করছে কেন। অবশ্যই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, ভিসা সেন্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের ছিল, কিন্তু সেই পুলিশকে ভারতের জনগণকেই মারতে হলো বাংলাদেশের ওই কটা লোককে সুরক্ষা দেওয়ার নাম করে। এর পেছনে কোনো রাজনীতি রয়েছে? অবশ্যই রাজনীতি রয়েছে। এখানে যে ধরনের কার্ড খেলা হয়, আসলে এই সরকার কি মনে করছে যে হিন্দুদেরকে পিটিয়ে, বিজেপি কর্মীদেরকে পিটিয়ে, সাধুদেরকে পিটিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত রাখা যাবে? কোনো একটা অংশের মানুষকে খুশি করা হচ্ছে, দেখো আমরা বাংলাদেশকে সুরক্ষা দিচ্ছি, নিজেদের লোককেই মারছি। এ কী রাজনীতি চলছে বাংলায়? আমরা বুঝতে পারছি না। বাংলাদেশকে খুশি করার কি প্রয়োজন রয়েছে? বাংলাদেশের জনগণকে কি খুশি করার কোনো দায়িত্ব রয়েছে বাংলার সরকারের? যেখানে রাশিয়ার রাষ্ট্রদূতরা পর্যন্ত জিজ্ঞাসা করছে বাংলাদেশকে, তোমাদের এখানে এত গন্ডগোল হচ্ছে কেন? এই গন্ডগোল থামাও, পরিস্থিতি সুস্থ করো, নির্বাচন ঠিকঠাকভাবে করো। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন রয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত তারাও কথা বলছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? বাংলাদেশে কি পরিস্থিতি শান্ত হবে? একটা আন্তর্জাতিক প্রেশার তৈরি করা হচ্ছে বাংলাদেশের উপরে। এবং সবচেয়ে মজার বিষয়, আপনারা কি জানেন, একটা আপডেট আপনাদেরকে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই হাদির মৃত্যুর পর ইউনাইটেড নেশনস সেখানে এই হাদি কিভাবে মারা গেল তার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে জাতিসংঘে, রাষ্ট্রপুঞ্জে। হাদি কি খুব বড় মাপের কোনো নেতা ছিল? হাদি কি কোনো সমাজসেবী ছিল যে ভারতের বিকৃত ব্যাপ বের করেছে, যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাকে এইভাবে সংরক্ষণ দিচ্ছে ইউনাইটেড নেশনস? অথচ দীপু দাসের বেলায় ইউনাইটেড নেশনসের ভূমিকা কি? তারা কি বাংলাদেশের কাউকে তলব করেছে? ইউনাইটেড নেশনসের বক্তব্যের মধ্যে কি দীপু দাসের কথা উঠে এসেছে? দীপু দাসের মৃত্যু বেশি মর্মান্তিক নাকি হাদির মৃত্যু হচ্ছে মর্মান্তিক? দীপু দাস বাংলাদেশের নাগরিক ছিল, একথা সত্য,
কিন্তু দীপু দাস হিন্দু ছিল, একথাও সত্য। দীপু দাস সেখানকার মাইনরিটি, একথাও সত্য। একটা মাইনরিটিকে সেখানকার মাইনরিটি গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার সুরক্ষা দিতে পারছে না কেন? প্রশ্ন করব না আমরা মানুষ হিসেবে? এই অমানবিক দৃশ্য ভারতবর্ষ হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, যে কোনো প্রান্তে যদি সংখ্যালঘু নিপীড়ন হয়, আমাদের কি আওয়াজ দেওয়া উচিত নয়? বাংলাদেশে দীপু দাসের ওই দৃশ্য দেখার পর যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রশ্ন করবে। সেই প্রশ্নটা জাতিসংঘ, রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশনস করছে না কেন? ইউনাইটেড নেশনসের কি কোনো নিজস্ব কোনো এজেন্ডা রয়েছে? ইউনাইটেড নেশনসের ভারত বিরোধী কোনো এজেন্ডা রয়েছে? আমাদের প্রশ্ন। এবং তারপরে আমরা দেখলাম এই যে ইনকলাব মঞ্চ রয়েছে, এই ইনকলাব মঞ্চ, হাদির যে সংগঠন, সেই হাদির সংগঠন এবার হুঙ্কার দিয়েছে যে ইউনূস সরকারকে তারা ফেলে দেবে যদি এর বিচার না হয়, ভারতের সঙ্গে ইউনূস গভর্নমেন্ট বা বাংলাদেশ বদলা না নেয়। ইনকলাব মঞ্চ কত বড় হোতা হয়ে গেছে! ইনকলাব মঞ্চ কি পারবে ভারতের সঙ্গে টেক্কা দিতে? ফায়ার পাওয়ারে বাংলাদেশ 34 থেকে 37-এর মধ্যে ঘোরাফেরা করে, আর ভারত 3 থেকে 4। ভারত সর্ববৃহৎ সামরিক শক্তির অন্যতম শক্তিধর রাষ্ট্র। এই মুহূর্তে আমেরিকা এবং চীনের পরেই ফায়ার পাওয়ারে 3 নম্বরে ভারত। পারবে তো? উত্তরটা কি সকলেরই জানা, কিন্তু এটাই হয় জানেন তো, একেবারে কলা আর দুধ দিয়ে সাপ পুষলে সেই সাপ তাকেই আক্রমণ করে। ইউনূসের অবস্থা হচ্ছেও তাই। এই ইউনূসের অবস্থা তাই হয়েছে এখন। এই ইউনূস দুধ কলা দিয়ে এই জামাতিদেরকে পুষেছিল, আর এখন সেই জামাতিরাই তাকে দংশন করতে চাইছে। ইউনূস বলছেন আমি ছেড়ে চলে যাব, আমি থাকবো না, আমি বিদায় নিয়ে নেব। কিন্তু তাতে কাজের কাজটা কি হবে? বাংলাদেশের পরিস্থিতি কি শান্ত হবে? যদি আপনি এতদিনে কিছু নাই করতে পারলেন, তাহলে এসেছিলেন কেন বাংলাদেশকে অশান্ত করার জন্য? একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, সেই চক্রান্তের অংশীদার আপনি। আপনি বাংলাদেশের নাগরিক কি নাগরিক না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি এসেছেন, কদিন ফুর্তি করলেন, ক্ষমতা ভোগ করলেন, নিজের 600 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স মাফ করলেন, আবারও ব্যবসা করলেন, তারপর চলে যাবেন। ভারতবর্ষেও তো রাজনৈতিক দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব, যুদ্ধ, জয় পরাজয় আছে। কোনো নেতাকে তো দেশ ছেড়ে যেতে হয় না। বাংলাদেশের মানুষের লজ্জা করে না? কখনো ভেবে দেখেছেন আপনাদের সরকার পতন হলেই কেন নেতাদের বাইরে পালিয়ে যেতে হয়? দেশে এরকম পরিস্থিতি কেন? এখানে সোনিয়া গান্ধী বিদেশ থেকে এসেছেন, ভারতের নাগরিকত্ব নিয়েছেন, ভারতের বউ হয়েছেন, হেরে গেছেন, তাও ভারতে আছেন, পালিয়ে ইটলি যাননি। তার ছেলে রাহুল গান্ধী, তার বিরুদ্ধে এত অভাব অভিযোগ, চার্জশিট, কেস, মোকদ্দমা সব হয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। জওহরলাল নেহরুরাও পালিয়ে যাননি, এবং বিজেপির নেতারাও পালিয়ে যান না। বিজেপিও তো ক্ষমতা থেকে চলে যায়, এক না একদিন তাকেও যেতে হবে, যদিও এখনই যাওয়ার কোনো আশঙ্কা আমরা দেখছি না। তথাপি কালের নিয়মে, সৃষ্টির নিয়মে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা, তাকে পালিয়ে ভারতে আসতে হয়। তারেক রহমান আজকে ফিরবে, অনেক কথা বলছে। এই তারেক রহমানদের পালিয়ে অন্য দেশে চলে যেতে হয়, হাসিনার ছেলেকে অন্য জায়গায় থাকতে হয়। জামাত এখন ক্ষমতায় আসবে, লুটেপুটে খাবে, বা বিএনপি আসবে, লুটেপুটে খাবে, তারপর যখন চলে যাবে তাদেরও বিদেশে পালিয়ে যেতে হবে। জামাতের নেতাকে কোন দিন দেখবেন মালয়েশিয়ায় পালিয়ে যেতে হয়েছে, বা অন্য কোনো মুসলিম রাষ্ট্রে পালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশে এই পরিস্থিতি হবে কেন? পক্ষ বিপক্ষ যেই থাকুক, সরকার বা বিরোধী একই থাকুক, দেশে থাকুক, কেন এই পরিস্থিতি নেই? কেন এত উগ্রতা? কেন এত মৌলবাদ? কেন কেন বিরুদ্ধ মতামতকে বাংলাদেশ নিতে পারে না? এটাকেই তো মৌলবাদ বলে, যে বিরুদ্ধ মতকে না নেওয়ার ক্ষমতাই হচ্ছে মৌলবাদ। যে যখন ক্ষমতায় থাকবে সে তার ছড়ি ঘোরাবে, আর দুর্বলের কথা শোনা হবে না, উল্টো মতের কথা শোনা হবে না। এটা তো বাংলাদেশের কালচারের মধ্যে ছিল না, কিন্তু রাজনীতির কারবারিরা এই ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা ধোয়া তুলসী পাতা, এ কথা আমরা বলছি না। শেখ হাসিনাও একই দোষে দুষ্ট ছিলেন, তার জন্যই তার আজকে এই অবস্থা হয়েছে। কিন্তু বাকিরাও তাই, বাকিরা তার চেয়েও বড় মৌলবাদী। শেখ হাসিনা তো অন্তত দেশে থাকতে দিতেন, এরা তো দেশেও থাকতে দেয় না। আজকে চীন আমেরিকার হাতের কাঠের পুতুল হয়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে জবাবদিহি করতে হয় বিদেশের কাছে। সম্প্রভু রাষ্ট্র, এটা কি ভারতের যেমন সম্প্রভুতা আছে, ভারতের যেমন কারো কাছে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। কেউ প্রশ্ন করতেই পারেন, কিন্তু উত্তর দেব কি দেব না সেটা আমাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের কিছু হলেই আমেরিকাকে ডেকে বলতে হয় কেন? এটা তো একটা দুর্বল রাষ্ট্রের প্রতীক, একটা দুর্বল রাষ্ট্রের চিহ্ন। কিছু হলেই আমেরিকার কাছে গিয়ে বলতে হয়। ভারতেরও একসময় করতে হতো, নেহরুদের আমলে, ইন্দিরা গান্ধীর আমল থেকে এই ব্যাপারটা একটু কমেছে। কিছু হলেই বিদেশে, কিছু হলেই ইউনাইটেড নেশনসে, কিছু হলেই আমেরিকাকে বলতে হবে, আমেরিকার পারমিশন নিতে হবে, আমেরিকা এসে দখলদারি করবে, চীন এসে দখলদারি করবে। কেন? আর এই দুর্বল রাষ্ট্র আপনারা আছেন বলেই বাংলাদেশের উপরে অন্যান্য দেশ দাদাগিরি ফলায়। আপনাদেরকে এটা বুঝতে হবে। এবং বাংলাদেশের যে জামাত বাহিনী মনে করছে যে পশ্চিমবঙ্গেও তারা ইনফ্লুয়েন্স করতে পারবে এই নির্বাচনে, অবশ্যই ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। এমনিতেও যেভাবে এসআইআর হচ্ছে, তারপর এই জামাত বাহিনীর অর্ধেক তো পালিয়ে ওপারেই চলে গেছে, তারা তো ধরা পড়ে যাবে এই আশঙ্কায়। এসআইআর হচ্ছে, আরও নোটিশ আসবে, 2 কোটি নোটিশ আসবে। কিন্তু তারপরেও যদি কিছু উগ্র মৌলবাদী ওপারের মানসিকতায় দুষ্ট যদি এপারে কোনো রকমের মিসঅ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, কোনো রকম দখলদারি করার চেষ্টা করে, আমি বলবো কেন্দ্রীয় সরকারকে আরও নজরদারি করার প্রয়োজন রয়েছে। যদিও নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু করে দেওয়ার পর এইসব প্রক্রিয়াগুলো কিন্তু ধীরে ধীরে কমবে। তারা ভয়ে থাকবে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে, কারণ তখন পুরো সরকারি সিস্টেমটাই থাকবে নির্বাচন কমিশনের হাতে এবং নজরদারি থাকবে কেন্দ্র বাহিনীগুলোরও। কিন্তু তারপরেও এমনিতেই বর্ডার বন্ধ, অনেকটা আসা যাওয়া নিয়ে সমস্যা রয়েছে। তারপরে বিএসএফ যে রুদ্রমূর্তি দেখাচ্ছে বর্ডারে পাচারকারীদের সঙ্গে, দুষ্কৃতীদের সঙ্গে, তারপর তারা ভয়ে ভয়ে থাকবে বলেই মনে হয়। কিন্তু তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে। কোনো না কোনো ধরনের যদি কোনো রকম গণ্ডগোল পাকাবার কেউ চেষ্টা করে পশ্চিমবঙ্গের নির্বাচনে, যার সম্ভাবনা প্রভূত রয়েছে, কারণ বিদেশ থেকে তো টাকা আসছে, নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে, গোটা ব্যাপারটাই সাসপেসিয়াস। আজকে 30% জনসংখ্যা তারা নিজের রাজনৈতিক ক্ষমতা চাইছে, চাওয়ার দরকার আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু যেভাবে একটা নেক্সাস তৈরি করা হচ্ছে, এরা যদি 50% আসে, যদি 30 থেকে 40, 40 থেকে 50 হয়ে যায়, তাহলে এই প্রশ্নটাও কিন্তু থাকবে, হিন্দুদের হাতে কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা অন্য কেউ, এরা যখনই ক্ষমতায় আসবে, যখনই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হওয়ার পথে যাবে, এখনই তারা হুঙ্কার দিচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে উর্দু শিখতে হবে, একটা বড় জনসংখ্যার মানুষকে। যারা অন্য ধর্মের মানুষ তারা দুর্ভাগা। তাহলে আগামী দিন কেমন হবে সেটা আপনারা ভেবে ভোটটা দিতে যাবেন। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের মেম্বার হন। জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিয়ে আমাদের মেম্বার হতে পারেন। আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চাইলে আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদের সাহায্য পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা ডলার চিহ্ন হার্ট শেপের মধ্যে থাকে, সেই সুপার থ্যাঙ্কস আমাদের পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে।